ঘুম থেকে ওঠার পরে যখন দেখি একটা হালকা মিষ্টি মিষ্টি রোদ গাছের উপর এসে পড়ে, বা যখন ওই রোদটা চোখে মুখে এসে লাগে না, কি যে ভালো লাগে বলার মতো না। যদিও আমরা এখন রোদের থেকে অনেক দূরে থাকি, সেই কারণে ভিটামিন ডি পরিমাণটা আমাদের প্রত্যেকের একদমই ঘাটতি থেকেই যায়, কারণ আমাদের সেভাবে রোদে বেরোনো হয় না। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দেখি আমার মানি প্ল্যান্ট গাছের উপর হালকা হালকা রোদ পড়েছে, দেখতে খুব ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। চলে এলাম হ্যাপি হোমে আর নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে সকালবেলা মোটামুটি বলতে পারো কিচেন থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। এদিকে রুটি করা হয়ে গেছে, আর না এখানটা আমি ভেজে নিচ্ছি বেগুন। আর এই বেগুনগুলো না ঠিক মানে ভাজি খেতে ভালো লাগে না, ওই লম্বা লম্বা যে আমরা বলে থাকি শোলা বেগুন, আমার শাশুড়ি মা বলেন শোলা বেগুন আর কি। এটা হচ্ছে তরকারি খেতে ভালো লাগে মাছ দিয়ে, আর সেদ্ধ খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে, কিন্তু ভাজি খেতে খুব একটা ভালো লাগে না, কারণ প্রচুর দানা থাকে এর ভিতরে। যাই হোক, আমার কাছে এই বেগুনটা অনেকটা পরিমাণে ছিল বলে একটু ভাজি করে নিলাম। ইচ্ছে হলো আজকে বেগুন ভাজি দিয়ে রুটি খাবো সকালবেলা, আর তার সঙ্গে থাকবে শসা, ব্যাস এটাই। তো এই যে সকালবেলা ব্রেকফাস্ট আমাদের এটা, শসা কেটে নিয়েছি, আর এখানে বেগুন ভাজি আর হচ্ছে রুটি, ব্যাস এটাই। সকাল সকালই এখানটা মা দেখি 1.5 কিলো ওপরে, মানে 1 কিলো 700 গ্রাম 800 গ্রাম এতটা পরিমাণ চিকেন আছে এখানটা, অনেকটা পরিমাণ চিকেন। তো মা নিয়ে এসেছে, বলো চিকেন করো। তো এখানটা আমি দেখো আমি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ আর আলু। আর আমি না দেখেছি যে আর পেঁয়াজটা আমরা তেলে ভাজি আর কি, সেই পেঁয়াজটা যদি খুব ভালো চপ হয় না, মানে ঝিরি করে যদি কাটা হয়, তাহলে মানে তরকারির টেস্টটা অনেক বেশি আরও বেড়ে যায়। তো সেই কারণে এখন আমি কি করি বলতো, যতটুকু পেঁয়াজ ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে দিই, আর বাদ বাকিটুকু কী করে আমি এই হ্যান্ড চপারে চপ করে নিই। এতে খুব ভালো হয়, আমি দেখেছি, এটা তোমরাও করতে পারো, তোমাদের ঘরে যাদের হ্যান্ড চপার আছে সেটা করতে পারো। আর যাই হোক, এখানে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, তার আগে একটুখানি তেজপাতা সোমবার দিয়েছি, আদার্স আর কিছুই দিইনি, লবঙ্গ তারপরে দারচিনি বা আদার্স অন্য কিছু দিইনি। আর লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম মশলা ভাজা হওয়ার পরে এবার দিয়ে দিলাম চিকেন, ব্যাস। আর আমি আলুটা কিন্তু আমি ভাজিনি, আলুটা আমি একবারে ওই চিকেনের মধ্যেই দিয়ে দেবো। আমার এই আলুটা খেতে মনে হয় অনেক বেশি ভালো লাগে। আর তোমরা আমার এই দেখা দেখি অনেকেই কমেন্ট করে বলো, হ্যাঁ দিয়ে তোমার দেখা দেখি এখন আমরা এভাবেই চিকেন করি, আলুটা না ভেজে দিয়ে ভালো লাগে খেতে। আর তার সঙ্গে করলাম একটুখানি পাতলা করে মুসুরি ডাল, আর মা করেছিল শাক ভাজির নিচে, বাস এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু। আজকে ব্লগের শুরুতেই বলো একদম রান্নাবান্না দেখিয়ে, মানে ব্রেকফাস্ট দেখিয়ে, তারপরে লাঞ্চ তৈরি করা দেখিয়ে, তারপরে কিচেন ভালো করে ক্লিন করা, মানে কিচেনে বাসনপত্র মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু যেন কি তাড়াতাড়ি যেন হয়ে আছে, তাই না? আমার এরকম মনে হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, যেদিনকে দিনটা খুব তাড়াতাড়ি করেই এইভাবে, মানে দিনের শুরুটা এভাবেই হয় আর কি, সেদিনকে সব কিছু এইভাবেই হয়। আর ব্লগে তোমার ঠিক এইরকমটাই দেখতে পাও। আজকে সব কিছু খুব তাড়াতাড়ি করে হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্টও তাড়াতাড়ি হয়ে গেছে, আর এদিকে রান্নাবান্নাও তাড়াতাড়ি হয়ে গেছে। তো সেই কারণে আর কি ব্লগেও তোমরা সব কিছু তাড়াতাড়ি সব কিছু দেখতে পাচ্ছ। তোমাদের প্রশ্নের উত্তরগুলো ভিডিওতে দিয়ে দেবো, ভুলেই যাই মাঝে মধ্যে। আমি এর আগে একবার ননস্টিকের আমি কিচেন ওয়্যারগুলো আমি কিনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো তোমরা জিজ্ঞেস করছিলে কি কোম্পানিতে, আর আরেকজন তোমার কমেন্টে লিখেওছিলে হ্যাঁ তোমাদের বাড়িতেও গিয়েছিলো এরকম, তোমরা কিনেছো বা কিনোনি এরকম বলেছিলে, ভালো না, সত্যি তাই। ওটা অরিয়েন্টেড ছিল, অ্যাকচুয়ালি বাড়িতে এসেছিলো এরকম ওরা একটা ডেমো দেখাতে। তো আমি নেব না, জোর করে যেন না দিয়ে গেল, আর মানে বলো খুব ভালোভাবে নিন। আর আমার হাজব্যান্ডও ছিল, বলে নিয়ে নাও, মানে 500 টাকা টোটাল, যে 3টে জিনিস তোমরা দেখেছিলে 500 টাকা দাম চেয়েছিল, আমাদের কাছে 699 টাকা। তো আমরা ভেবেছি যে 500 টাকা বলে দেখি কি হয়, দিলে দেবে না দিলে না দেবে, জাস্ট বলেছিলাম, বলার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, তখন আর না করতে পারিনি। সত্যি কথা বলতে নেওয়ার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই যে নেওয়ার ইচ্ছে ছিল না বলে 500 টাকা বলেছে, আর 500 টাকা বলাতেই উনি রাজি হয়ে গেছে, আর তখন নাও করতে পারিনি। তো সে কারণে নেওয়া, সত্যি কথা প্রপার ননস্টিক না, তো যাই হোক রেখে দিয়েছি, দেখা যাক কি করা যায়। তো এদিকে কথা বলতে বলতে আমার কিচেন ভালো করে ক্লিন করা হয়ে গেল, গ্যাস ওভেন ভালো করে ক্লিন করা হয়ে গেল। আর গ্যাস ওভেনটা না আমি সবসময় না, মানে যখন আমি ভিম লিকুইড দিয়ে ক্লিন করছি বা যাই দিয়ে ক্লিন করি না কেন, তারপরে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আমার যে কাজের মাসি আছে তাকে আমি বলি যে ধুয়ে দেওয়ার জন্য। আর হ্যাঁ, তোমাদেরকে একটু কথা বলি যে আজকে মাসি আসবে না, আমাদের গলিতে আরও অনেক কয়েকটা বাড়িতে মাসি কাজ করতো, সেখানটা বলে গেছে যে আজকে আসবে না। আর আমি হচ্ছে জানতাম না আজকে যে আসবে না, আজকে হচ্ছে রবিবার। তো যাই হোক, উনি গেছে একটা কাজে, বলেছিল কাজে করতে যাবে, বাট সেটা আজকে যাবে সেটা আমাকে বলে যায়নি।
এই কারণে আজকে আমার কি বলবো তোমাদের প্রচুর থালা বাসন মাজতে হয়েছে। এমনিতেই বাসন পরিমাণটা একটু বেশি ছিল রাত্রেবেলায়, সেগুলো তো মাজতে হলো। সকালবেলা ব্রেকফাস্ট করার পর যে থালা বাসন সেগুলো মাজতে হলো। তারপরে আমি তো সকালবেলা উঠেও আমি জানতাম না যে উনি আসবে না, আমি রেখে দিয়েছি সেগুলো আবার। তো একবারে আমি যখন রান্নাটা বসিয়ে দিয়েছি তখন জানতে পারলাম যে উনি আসবে না। তারপরে সমস্ত বাসন মানে রান্না করার পরে যে বাসন সেই বাসন, তারপরে জমি রাখা বাসন সমস্ত কিছু মাজতে গিয়ে আজকে আমার নাজেহাল, মানে এতটা প্রেশার পড়ে গেছে আর কি। তো যাই হোক, আস্তে আস্তে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে এদিকে সমস্ত কাজ আমার কিচেনে কমপ্লিট মোটামুটি। আর এখানটায় এই যে পাতলা একটা গামছা আমি এখন রাখি কিচেনে, কারণ কিচেনে কেউ আমি হাত মোছা যে টাওয়ালটা, আমি তো মানে কি বলবো তোমাদেরকে, অনেকবার আমি হাত ধুই, মানে দিনে যে কিচেনে ঢুকলে কতবার যে হাত ধুই আমি নিজে গুনে বলতে পারবো না। তো সেই কারণে টাওয়াল দিয়ে আমি হাত মুছতাম আগে। আর বর্ষাকালের দিন তো টাওয়াল সহজেই শুকোতে যায় না, সেই কারণে পাতলা ছোটো একটা গামছা আমি রাখি, সেটা দিয়ে আমি হচ্ছে আর কি হাতটা মুছতেও প্রত্যেক দিন ধুই দিই, আবার শুকিয়েও যায় খুব তাড়াতাড়ি। আর এদিকে দেখো পুরো কিচেন আমার পরিষ্কার। ওদিকে দুটো থোর রয়েছে, একটা চালকুমড়ো রয়েছে পাশে, আপাতত ওগুলো থাক, যেহেতু ফ্রিজে রাখা যাবে না সেই কারণে পাশে রেখে দিয়েছি। কিচেন একদম নিট অ্যান্ড ক্লিন। আর এরকম নিট অ্যান্ড ক্লিন কিচেন দেখতে তো বেশি ভালো লাগে, মনে হয় না তখন আর কিচেনে গিয়ে রান্নাবান্না কিছু করি। আর তোমাদেরকে দেখায় যে কত বাসন, দেখো এই যে এক গাবলি ভর্তি বাসন, আর এই গাবলি ভর্তি বাসন, মানে এখানে কম দেখতে পাওয়া যাচ্ছে বাট অনেক বাসন। তারপরে আবার আমি বাস্কেটের ভিতরে কিছু বাসন আমি ঢুকিয়েও রেখেছি। তো এক গাবলি বাসন আমি আবার এখানটা রেখে দিলাম, কারণ ওখানটা দিয়ে যাতায়াত করতে গেলে আবার পায়ে হাত পায়ে বেঁধে যেতে পারে সেই কারণে আর কি। আর ঘরও মুছে নিতে হবে তার সঙ্গে সঙ্গে, ঘর না মুছতে হবে না। আর আদিয়ম থাকে যেহেতু, তোমরা বুঝতেই পারো আদিয়ম থাকলে ঘরের অবস্থা কি হয়, মানে মানে কি বলবো ওদেরকে, ঘর যত মোছা হোক না মাসি মুছে যাকে, কারণ আমার একবার দুবার মোটামুটি হালকা ফুলকা এই ঘর নয়তো ওই ঘর নয়তো ওই ঘর ঠিক মোছায় পড়ে যায় সারাদিনের মধ্যে। এই যে তোমরা দেখছো না বারবার কেটে কেটে দিচ্ছি, এখানে অ্যাকচুয়ালি আদিম বারবার করে আসা যাওয়া করছিলো এখান দিয়ে, তো আবার আমাকে সেই জায়গাগুলোতে মুছতে হচ্ছে আর কি, কিছু করার নেই। বাচ্চা কাচ্চা থাকলে যা হয়, আর আমার বাচ্চা তো একটু বড্ডই চঞ্চল, তোমরা জেনে থাকবে আর কি। আর কি সাংঘাতিক একটা কাজ করে ফেলেছে রাত্রেবেলা, সেটা তোমার ব্লগে লাস্টে তোমরা দেখতে পাবে যে কি কাজ করেছে। তো যাকে চলো, এদিকে দেখো পুরো ঘর কিন্তু আমার ভালো করে মোছা হয়ে গেছে, মুছে নিয়ে এবার যাব আমি সোজা স্নান করতে। তোমাদেরকে একবার দেখায় যে আদিওম একটু আগে আমি ঘরটা গুছিয়ে রেখে এসেছিলাম, আর এইটুকু সময়ের মধ্যে আদিওম কি করেছে ঘরের অবস্থা একবার দেখো। ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে একবার দেখায়, তাহলে বুঝতে পারবে যে আমার ঘরের অবস্থা বেহাল হয় কীরকম। এখন পুরো ভদ্র ছেলের মতো ড্রয়িং করতে বসে গেছে। ড্রয়িং তো সবসময় চলে, তার মধ্যে দেখো সারাটা খাট পেন্সিল। এই আমার গ্লুগানটাতে ওটা কেন এনেছিস? দে দে, হাতে দে, হাতে দে। গ্লুগনটা অনেক কাজের জিনিস আমার। আর এটা হচ্ছে আমার না একবার না বেশ কয়েকবার নষ্ট হয়েছে, দুবার। এটা দিয়ে 3-4টে কেনা হয়েছে, আগে 3টে অলরেডি নষ্ট হয়ে গেছে। গ্লুগান না বেশি দিন টেকে না, জানি না তোমার ভালো কোনো কোম্পানি বা কিছু জানা থাকলে বলো আমাকে, তা দেখেছি আমি। আবার তো এখানটা অবস্থাও কি করেছে। গ্লুগান দেখেছি এর আগে 3টে গেছে, এটাতে 4টে আমি কিনেছি। মানে বেশি দিন মানে টিকতে চায় না, অল্প কিছু দিনের মধ্যে দেখা যায় যে ব্লাস্ট হয়ে যায়। আমি দেখেছি একটা বড় শব্দ হয় আর ধোঁয়া বের হয়, আদারওয়াইজ দেখা যাচ্ছে কোনো কাজই করছে না, কোনো না কোনো প্রবলেম হয়। তো যাই হোক, আর গ্লুগানটা ভীষণ যেহেতু মাল্টিফ্লেভার চ্যানেলে আমার ভীষণ পরিমাণে লাগে গ্লুগানটা, নর্মালি ঘরে অনেক কাজে গ্লুগানটা লাগে। যাই হোক, এখন সন্ধ্যা 7টার বেশি বাজে, একদম কিনে পড়াতে বসতে হবে। চা খেলাম আর বিস্কিট খেলাম, আদিও শুধু বিস্কিট খেয়েছি। কি বিস্কিট খেয়েছো বাবা? জিম যাক অডিও, কিন্তু খাটের অবস্থা এই অবস্থা করেছো, গুছিয়ে রেখে তারপর আসবে, ঠিক আছে? লুচি মাংস লুচি করবো না, আগে খাট গোছাবে। আমি যতটুকু হোমওয়ার্ক, দেখো মুখ কিরকম করছে, যতটুকু হোমওয়ার্ক দেবো কমপ্লিট করে তারপরে লুচি। অ্যাকচুয়ালি দুপুরের মাংস অনেকটা পরিমাণে করা হয়েছিল, তো মানে 1.5 কিলোর বেশি, 1 কিলো 700-800 মতো নিয়েছে, তো সবটাই করে দেওয়া হয়েছে। তো অনেকটাই খাওয়া হয়েছে দুপুরবেলা আজকে। এখন দুপুরে খাওয়া হয়েছে আর রাত্রের জন্য রেখে দেওয়া হয়েছে যে রুটি দিয়ে খাবো, আর হচ্ছে আদি বলছে লুচি খাবে। তো যাই হোক, দেখা যাক আদিকে নিয়ে আগে পড়াতে বসি, তারপর দেখা যাক কী করি না করি। আদি আমি তো এক্সাম চলে এসছে, কয়েকটা দিন বাদে এক্সাম, তো সে কারণে রাত্রেবেলা কোনো আমি ভেঙে গেল নিয়ে আসো, তাড়াতাড়ি যাও।
তো সেই কারণে রাত্রিবেলা কোনো ঝামেলা আমি রাখতে চাই না। তারপরেও ঝামেলা, দেখো রান্নাবান্না এমন একটা জিনিস না, আমি আমার যেমন সেদ্ধ ভাত কেউ থাকতে পারি, কিন্তু বাড়িতে আর যে সমস্ত লোকজন থাকে তাদের তো চাহিদা থাকেই, তো সেক্ষেত্রে করতেই হয়। কি হচ্ছে? মাংস আগে পড়তে বসো তাড়াতাড়ি, বাংলা বুক নিয়ে আসবে, ঠিক আছে? বাংলা তো খুব ভালো। বই নিয়ে আসতে দেখি আমি আবার রান্নাঘরে বাসনগুলো যে মেরেছিলাম না রাত্রেবেলা, এই দুপুরবেলা সব রয়েছে, এগুলো একটুখানি গুছিয়ে নেই। রান্নাঘরটা বড্ড এলোমেলো লাগছে দেখি। কি হলো? কি তোমার বাংলা বুক আমি কেন রাখতে যাবো? যাই হোক, এদিকে সমস্ত থালা বাসনগুলো গুছিয়ে নিলাম। এক গাদা থালা বাসন, তোমার দেখলে সবুজ যে গাবলি ছিল সম্পূর্ণ একদম প্যাকড আপ, তারপরে আবার লাল রঙের যে গাবলি আছে সেটাও পুরো পরিপূর্ণ একদম সব কিছু গুছিয়ে নিলাম। কারণ রান্নাঘরে একটু পরে আবার আসবো, তো তখন যদি আবার সব হাতের কাছে না পাই তখন ভালো লাগে না, তখন এখান থেকে ওখান থেকে আবার টেনে নিয়ে আসতে বিরক্ত লেগে যায়। সে কারণে আগে ভালো করে গুছিয়ে অ্যারেঞ্জ করে নিলে বেশি ভালো লাগে। আর আমার বাড়ির কি বলবো, একদম নিচ দিয়ে গাড়ি যাচ্ছে, চাইলেও আমি ভয়েসের ভেতরে মানে এই আওয়াজগুলো আসবে, আমি চাইলেও আমি আটকাতে পারি না। প্লিজ তোমরা ইগনোর করে একটু ব্যাপারগুলো। যাই হোক, এখানটা সমস্ত থালা বাসনগুলো গুছিয়ে নিয়ে তারপর ওদেরকে পড়াতে বসবো। মাসি এমন করে না, মানে কি বলবো, ছুটি করবে, গতকাল এসেছিল তো বলে দিতে পারতো যে আজকে আসবো না। এখানকার যা যা বাড়িতে কাজ করে সেখানে নাকি বলেছে আসবো না, বাট আমাকে বলেনি। এবার ভাবো, সেই বাসন মাজতে মাজতে আমার 1টা বেজে গেছে। কারণ 12টার সময় আসে, কোনদিন 9টার সময় আসে, কোনদিন 8টায় আসে, কোনদিন 10টায় আসে। আসার ওনার কোনো টাইম ঠিক ঠিকানা থাকে না, সে কারণে বাসন আমি রেখে দিয়েছি। আর ছুটি করার কোনো কথা ছিল না। আমি তারপরে পাশের বাড়ির কাকিমাকে ফোন করেছি, কাকিমা মামি হয়, মামিকে ফোন করেছি, তখন জানতে পারলাম যে আজকে আসবে না। তখন আমি 12টার সময় তখন জানতে পেরেছি, 12টা তখন 10-20 বাজে, তখন জানতে পেরেছি আসবে না। তারপর রান্না বান্না করা আছে, সেই বাসন, কালকের বাসন, বুঝতে পারছি কতটা মানে হেডেক হয়েছে আমার। এমনিতে জলের সমস্যা আছে আমাদের বাড়িতে একটুখানি, নয়তো রাত্রিবেলায় সমস্ত বাসন মেজেই রাখি। কি হলো ওদিকে? হায় ভগবান, স্টিলের খাটটা পুরো ভেঙে দিয়েছে। আমি কন্টিনিউ কদিন ধরে আদিমকে বারণ করছি, বাবাই এই ঘরে এই খাটের উপর লাফালাফি করবি না, কারণ স্টিলের খাট, এই রেখে দে কচকচ শব্দ হচ্ছিল। আমি বলছিলাম দেখ যখন তখন ভেঙে যেতে পারে। যদিও খাটটা যথেষ্ট পরিমাণে মজবুত খাট, আমি অর্ডার দিয়ে তৈরি করেছিলাম, কিন্তু একবার খারাপ হয়ে গেছিলো, ঠিক করা হয়েছে। স্টিলের খাট মজবুত, যেটা আর কি হয়। খাটে কি অবস্থা হচ্ছে দেখবে তোমরা। আমি আওয়াজ পেলাম একটা, ওই ঘরে যখন আমি বাসন আমি গোছাচ্ছিলাম আওয়াজ পেলাম, আর দেখো কি হয়েছে খাটটা আমার। খাটটা পুরো এদিকে ভেঙে পড়ে গেছে। কি রেখে দে, বড় দাদাগিরি করছিস নাকি? দেখো কি অবস্থা খাটের আমার। ভাবো এবার কি করব আমি। এরা সারাক্ষণ এই খাটের উপর লাফালাফি। মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলবে না বাবা, তোমরা সবসময় কিন্তু খাটের উপর লাফালাফি করো। আমি বলেছি এই খাটটার উপর লাফালাফি করবে না। এটা স্টিলের খাট, এটা কাঠের। বাংলার উপর দেখছি, ভাবলাম ওইখানটা আছে নাকি, উঠতে গেছি, ওটা এখানে গিয়ে খুলে গেছে। খুলে যায়নি, এবার কি হয়েছে ভগবান জানে। তুমি তো জানবেই না, তোমাদের তো কোনো দোষ নেই বাবা, যত দোষ মা আর বাবা, ঠিক আছে? কি করবো এবার এই ভাঙা খাট নিয়ে আমি? কি অবস্থা দেখো, ভাবো তোমরা শুধু। আমার আর ভালো লাগে না গো, এত চঞ্চল বাচ্চা নিয়ে না। যে সমস্ত বাড়িতে এত চঞ্চল বাচ্চা থাকে, সেই সমস্ত বাড়ির গার্জিয়ানরা বুঝতে পারে যে কি কষ্ট। যেখানটায় দেবো সেখানটায় এখন আমরা ঘুরঘুর করছো না ওজন পিছন। আমি চঞ্চল না। তুমি চঞ্চল না, তুমি শুধু আমাকে চঞ্চল বানিয়ে দাও। আমি তোমাকে চঞ্চল বানিয়ে দিই, আর তুমি চঞ্চল না। না, আমি শান্ত। আমার খাট আবার ঠিক করে দেবে, ঠিক আছে? আমি লুচি বানাবো না, যতক্ষণ খাট না ঠিক হবে আজকে আমি লুচি বানাবো। বাংলা বুক পাচ্ছি না আমার, আমি জানি না বাংলা বুক কোথায়। দেখতে পেলে যে খাটের অবস্থা কি হলো।
কি সাংঘাতিক অবস্থা, বিপদ সেভাবে যে ঘটে যায়নি এটাই যা। আর সত্যি কথা বলতে কি, ওদেরকে যতই বোঝানো হোক না কেন যে ওই খাটের উপর লাফাবি না, আর ওই খাটের প্লাইউডটা পাতলা, যেটা আর কি হয় যে কেনা খাট, স্টিলের খাট, আর ওটা মানে প্লাইউডটা পাতলা হওয়ার কারণে না যে ম্যাট্রেসটা আছে ওটার উপর জাম্পিং করতে ওদের সুবিধা হয়। আর আমার যে বক্স খাটটা রয়েছে ওটার উপর জাম্পিং করতে ওদের অসুবিধা হয় না বলে এটার উপর জাম্পিং করে না। আর ওটার উপর জাম্পিং করা মানে বুঝতে পারছো, ওটা তো শুধুমাত্র ঝালাই করে না, একটার সঙ্গে একটা ঝালাই করে দেওয়া, তো ঝালাই থেকে খুব সহজে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেটাই আজকে হলো, যেটা এতদিন ভাবতাম যে কখন ভেঙে পড়বে ওরা যা করছিল। আর কয়েকটা দিন ধরে কচকচ শব্দ হচ্ছিল খাটটায়। তো পুজোর আগে আমরা একটা খাট তৈরি করবো ভেবেছিলাম, বক্স খাট আর কি। তো সেটা আর হলো না, কী কারণে হলো না সেটা তোমরা ব্লগে লাস্টে জানতে পারবে। যাই হোক, কিছু করেনি, রাগ করে আর কত থাকবো। এই যে এখন পড়াতে বসে গেছি, আর এই যে বাংলা পড়াতে বসেছি, তার মানে বুঝতেই পারছো ওদের মুখ চোখ দেখে যে ওরা মানে কতটা অখুশি। মানে বাংলা পড়তে চায় না, যতটুকু পড়ায় জোর করে পড়ায়, সে কারণে নম্বরটা খুব একটা ভালো আসে না বাংলায়। নম্বরটা বড় কথা না, কতটা শিখতে পারলো, কতটা জানতে পারলো, সেটাই বড় কথা। আর আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, সেহেতু বাংলা সাবজেক্টের তো অবশ্যই আমি রেখেছি, কিন্তু বাংলা একদম পড়তে চায় না, জোর করে আমাকে বাংলা ওদেরকে নিয়ে পড়াতে হয়। তো যাই হোক, আর এখানটা এখন হবে লুচি। আর লুচি না করলে আজকে রেহাই নেই, বেশ অনেকদিন হয়ে গেছে লুচি করা হয় না। তো এখানটা আমি আটা আর ময়দা আমি দুটোই নিয়ে নিয়েছি। আমি ময়দা পরিমাণটা বেশি নিয়েছি আর আটার পরিমাণটা কম আর কি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম চিনি আর তার সাথে দিয়ে দিলাম লবণ। আর একটু মিষ্টি মিষ্টি করলে আদিম খেতে খুব ভালোবাসে, যদি মিষ্টি মিষ্টি না হয় লুচি আদিম একদম খাবে না, তখন বলবে তুমি দোকান থেকে কিনে নিয়ে এসেছো। তো সেই কারণে দোকানের থেকে আমাদের মানে বাড়ির নিচে কিন্তু অনেক পুরীর দোকান আছে, সকালবেলা বিকেলবেলা লুচি পুরি ভাজে। কোনো দিনও ওরা বলে না যে কিনে নিয়ে এসে দাও, কারণ জানে ওই রকম ভালো লাগবে না খেতে, মিষ্টি মিষ্টি হয় না সেই কারণে। তো এখানটা এই যে ময়দা আর আটা মেখে রেখে দিয়েছে। আর এই যে হলো রাত্রেবেলা চিকেন অনেকটা পরিমাণ এখানটা আছে, দেখতে পাচ্ছ তোমরা। আর খানিকটা মাকে তো দুপুরে খেয়েছে, আর বেশি করে দিয়ে দিয়েছি, রাত্রেবেলা রুটি দিয়ে হয়ে যাবে মার। তো এখানটা এখন লুচিগুলো করে নেব। আর লুচিটা আমি বানিয়ে রেখে, মানে লুচির ডোটা বানিয়ে রেখে আমি আবার ওদের পড়াতে গেছিলাম। তো পড়িয়ে এসে এখন আমি গরম গরম লুচিগুলো ভেজে নেব। আর লুচি ভাজতে গেলে কি বলো তো, আগে মানে কেউ যদি একজন পাশ থেকে মানে বেলে দেয় তাহলে ভালো হয়, তো সেটা সম্ভব না, সে কারণে আগে থেকে একটা থালাতে বেশি করে আর কি আমি রেখে দিয়েছি বেলে। তারপরে এবার একটা একটা করে আমি ভেজে নেব। লুচি কাণ্ড বলে একটা কাণ্ড আছে আমার কাছে। একটা সময় ছিল লুচি আমি একদম ভাজতে পারতাম না, সেটা এমন কিছু দিন আগেও নয়, মানে 2-4 বছর আগের কথা বলছি, আমি একদম লুচি ভাজতে পারতাম না। মানে কি বলবো, আঁকা বাঁকা তেরা হয়ে যেত আর ফুলতোই না লুচিগুলো। আর আমার কি আক্ষেপ ছিল, সে কারণ লুচি আমি ভাজতাম না, আমি বেলে দিতাম সবাইকে। কেউ শাশুড়িমাকে বলতাম আপনি ভাজেন, কিংবা আমার হাজব্যান্ডকে বলতাম তুমি ভাজো, এরকম। আর মার কাছে থাকলে তো মাই সব করে নেয়, কোনো অসুবিধা হয় না, কিন্তু এখন বেশ ভালোই পারি। আর এই যে এখানটা এখন মেখে নিচ্ছি আটা, কারণ আমার হাজব্যান্ড এসে বললো আমি লুচি খাবো না, আমি খাবো রুটি। আমাকে আবার এই যে এখানটা এখন করতে হলো রুটি, মানে আমরা সবাই খাবো লুচি, আর মা তো নিচে রুটি খাবে। আর এখানটা এই যে রুটি করে নিচ্ছি আদিওমের বাবার জন্য আবার। তো সেই কারণে হচ্ছে আমাকে আবার আটা মেখে এখন নতুন করে রুটি করতে হলো। তো আদিওম তো খাওয়া হয়ে গেছে, আর ওই ঘরে ও টিভি দেখছিল, খাচ্ছিল বসে। আর এখানটা বসে এখন আমরা খেয়ে নেবো। আর খেতে খেতে এখানটা এই যে বলছিলাম যে খাট ভেঙে গেছে, এই হয়েছে ওই হয়েছে, তো ও তো দেখেছে, তো বলছে ছাড়ো, বাচ্চা কাছে থাকলে এটা হবে, এটা নর্মাল ব্যাপার। অ্যাকচুয়ালি আদৌ এই ধরনের দুষ্টুমি করলে, অন্যায় করলে ওর বাবা খুব একটা চোখে দেখে না, সেগুলো চোখেই পড়ে না। ওর ঠিক আছে ছাড়ো, এটা হয়েছে, ওরাকে বুঝে করেছে না করেছে, এরকম আর কি ছেলেদের হয়েই বলতে থাকে। এখানটা যে ঝালাই করা ছিল সেই জায়গা থেকে খুলে গেছে, তো এটাকে আপাতত সেট করে রাখা হলো। সমস্তটা খুলে আমার হাজব্যান্ড আবার টোটাল সমস্তটা খুলে নিয়ে তারপরে আবার ওখানে সেট করা হলো। তো যাই হোক, সবাই মিলে হেল্প করে খাটটাকে ওরকম খাটের মতো আর কি করে রাখা হলো, একদিকে উঁচু একদিকে নিচু, দেখতেই পাচ্ছ। তো এই ঘর শোয়া যাবে না, ওই ঘরে রাত্রেবেলা শুতে হবে। কোনোরকম ওই ঘরে খাটটা মানে রেখে আসলাম, তোমাদেরকে দেখালাম। ওই ঘরে রাত্রেবেলা কোনো মতেই শোয়া যাবে না, পুরো খাট ভেঙে নিয়ে আবার পড়বো, ওটা ঝালাই করতে হবে। সত্যি কথা বলতে কি, এবার পুরোপুরি প্ল্যান করে রেখেছিলাম আমরা যে পুজোর আগে একটা বক্স খাট আমরা তৈরি করব ওই ঘরটার জন্য, ঠিক আছে। তো একবার ভেবেছি আমাদের 6-7 বানাবো, একবার ভেবেছি 5-7 বানাবো, আমার ছোটো। তো ভাবি কি ঘরটা এই রুম আমাদের মাস্টার বেডরুম, ওই রুমটা চাইতে এই রুমটা ছোটো, তো ভেবেছিলাম ছোটো করবো। তারপর দেখলাম বক্স খাটে যখন করবো আবার ছোটো কেন করবো, জায়গাটা একটু মানে 1 ফুট বেড়ে
বেড়ে যাবে, ঠিক আছে চলো 6-7 করবো, এই মানে পুরো প্ল্যান হয়ে গেছিলো যে পুজোর আগে একটা বক্স কাট কিনবো বা যাই হোক তৈরি করবো, ওই ঘরে রাখবো। কিন্তু সেই প্ল্যানে পুরো জল ঢালা হয়ে গেল, কারণ ফ্রিজটা পুরো মানে খারাপ হয়ে গেল আমাদের, যে কারণে ওই খাটের চাইতে ফ্রিজটা তো ম্যান্ডেটরি আমাদের লাইফে এখন, যেটা আর কি হয় যে ফ্রিজ ছাড়া আমরা তো চলতেই পারি না। মানে খাটটা কিছুদিন পরে যদি কিনি বক্স খাট অসুবিধা নেই, কিন্তু ফ্রিজ ছাড়া এতদিন থাকাটা একটু অসম্ভব ব্যাপারই, বোঝোই তো। সে কারণে নতুন করে ফ্রিজটা কিনতে হলো। তো এটা ইএমআইতে নেওয়া, তো এটা মোটামুটি 7-6 মাসের ইএমআই। তো 6 মাস পরে যখন ইএমআইটা এটা শেষ হয়ে যাবে তখন ওই ঘরে খাট একটা বানিয়ে নেব। তো পুজোর আগে বললাম তোমাদেরকে যে পুরো প্ল্যান করেছিলাম পুজোর আগেই হচ্ছে একটা বক্স খাট বানাবো, মানে আগে থেকে না কোনো কিছু প্ল্যান করতে নেই জানো তো, এই জন্য অনেক আগে থেকে কিছু প্ল্যান করলে দেখবে সেটা খুব একটা সাকসেসফুল পাওয়া যায় না, এটা আমি দেখেছি। কারণ ওই ঘরে যে বক্স খাটে বানাবো পুরো ডিজাইন আমরা ঠিক করেছিলাম এই ডিজাইনে বানাবো, এবং ভীষণ সিম্পলের মধ্যে কোনো, আমার যে মাস্টার বেডরুমে যে খাটটা আছে প্রচণ্ড ডিজাইন কারুকার্য তোমরা দেখেছো তো, প্রচুর নোংরা হয়, ধুলো হয়, ক্লিন করতে বড্ড হ্যাপা। সেই কারণে ভেবেছিলাম এই ঘরে খাটটা পুরো প্লেন ডিজাইনের মধ্যে, নতুন এখন বেরিয়েছে স্কোয়ার শেপে আর কি, সেরকম বানাবো। সব আশায় জল, পুজোর আগে হলো না। যাই হোক দেখা যাক, ফ্রিজটা তো নতুন নেওয়া হলো, 6 মাস পর এখন ওটা নিতে হবে। আর এখন কিছু বলার নেই। এই ঘরটা আদি ওমকে বললাম বাবা একটু ক্লিন করে দে, ওরা ক্লিন করে দিয়েছে, পুরো একটা বেড কভার পাতবো, তারপর নিয়ে শুয়ে পড়বো। আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না, আজকে ব্লগটা এখানটায় এন্ড করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক হ্যাপি থেকো, আজকের মতো টাটা।